নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা ২৬ এবং ২৭শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। ভেরি ভেরি ওয়েলকাম টু অল। সকলে একটু জয়েন করে যাও, তারপরে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে ২৬ এবং ২৭শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স এবং আজকের প্রথম প্রশ্ন। সুপ্রভাত সকলকে, সুপ্রভাত, ভেরি ওয়েল, গুড মর্নিং টু অল। Prime Minister Modi recently visited which country from 22nd to 23rd March 2024? বারবার বলেছি যে যখন আমাদের দেশের কোনো ডিগনিটারি আমাদের বাইরে কোথাও কোনো দেশে ভিজিটে যাবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সিমিলারলি যখন বাইরের দেশের কোনো হেড অফ দ্য স্টেট আমাদের ভারতবর্ষে আসবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো রিসেন্টলি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 22 এবং 23 দুদিনের ভিজিটে গেলেন ভুটানে। ভুটানের যাওয়াতে ওখানে ভুটানের প্রাইম মিনিস্টার ওনাকে রিসিভ করলেন এবং ভুটানের যে হাই সিভিলিয়ান ডেকোরেশন অর্ডার অফ দি ড্রাক গ্যালপো দিয়ে কিন্তু ওনাকে অ্যাওয়ার্ডেড হলেন উনি। সরি, অর্ডার অফ দ্য ড্রাক গ্যালপো, যেটা কিনা ভুটানের হাই সিভিলিয়ান ডেকোরেশন, সেটা দ্বারা কিন্তু ওনাকে অনার করা হলো। এবং এর সাথে সাথে হি বিকেম দি ফার্স্ট ফরেন হেড অফ গভর্নমেন্ট। উনি কোনো বিদেশের মানে ফরেন কান্ট্রির হেড অফ দ্য গভর্নমেন্ট প্রথম হলেন যিনি ভুটানের এই হায়ার সিভিলিয়ান ডেকোরেশনটা পেলেন। ঠিক আছে, সেভারাল মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে এই ভিজিটে এবং তার মধ্যে যদি আমি কিছু উল্লেখযোগ্য আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি তাহলে সেটা এনার্জির ফিল্ডে, ট্রেডের ফিল্ডে, ডিজিটাল কানেক্টিভিটির ফিল্ডে, স্পেস, এগ্রিকালচার, এই সমস্ত ফিল্ডেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম বা এগ্রিমেন্ট সাইন হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হু অ্যাডপ্টস ফার্স্ট গ্লোবাল রেজলিউশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তো রিসেন্টলি কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো এরকম একটা কারেন্ট ইম্পর্টেন্ট টপিকের ওপর গ্লোবাল রেজলিউশন গ্রহণ করলেন? তো সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস। 21শে মার্চ, অবশ্যই ডেটটা মনে রেখো, 21শে মার্চ 2024-এ ইউনাইটেড নেশনাল জেনারেল অ্যাসেম্বলি ইউনানিমাসলি কিন্তু অ্যাডপ্ট করেছে ফার্স্ট গ্লোবাল রেজলিউশন অন এআই। এবং এর ফলে বিশেষ করে এআই নিয়ে এই রেজলিউশন, কারণ তোমরা দেখো, কারণ এআই যতটা ভাবে ইম্পর্টেন্ট ততটা ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ডেটাগুলো সেগুলোকে সেফগার্ড করা, সেফগার্ড হিউম্যান রাইটস, প্রোটেক্ট পার্সোনাল ডেটা, মনিটর এআই ফর রিস্ক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য ইউনাইটেড নেশনস এর তরফ থেকে কিন্তু প্রথমবারের জন্য কিন্তু এরকম কোনো কারেন্ট টপিকে রেজলিউশন, কোনো গ্লোবাল রেজলিউশন গৃহীত হলো। এবং এই রেজলিউশনটা যে দেশ প্রপোজ করেছিল সেটা হচ্ছে ইউএসএ এবং কো-স্পন্সরড করেছিল আরো 123টা কান্ট্রি। This is the first time United Nations General Assembly has adopted a resolution on regulating an emerging field. একটা এমার্জিং ফিল্ডকে রেগুলেট করার ক্ষেত্রে এটা প্রথমবারের জন্য ইউনাইটেড নেশন কিন্তু কোনো রেজলিউশন অ্যাডপ্ট করলো। ঠিক আছে, চলো নেক্সট যদি দেখি, হু রিসেন্টলি অনার্ড উইথ দ্য 2024 অ্যাবেল প্রাইজ? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024-এর অ্যাবেল প্রাইজ রিসেন্টলি কে পেলেন? অ্যাবেল প্রাইজ আমরা জানি যে নোবেল প্রাইজ ম্যাথমেটিক্স এর ফিল্ডে দেওয়া হয় না, সুতরাং অ্যাবেল প্রাইজকেই কিন্তু ইকুইভ্যালেন্ট টু নোবেল বলা হয় বা নোবেল ইন ম্যাথমেটিক্স বলা হয়। তো এবারে যিনি পেলেন 72 বছরের ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান মাইকেল পিয়ার টালাগ্রান্ট কিন্তু এইবারে মানে 2024-এর অ্যাবেল প্রাইজ পেলেন
ইনি একজন রিটায়ার্ড ম্যাথামেটিশিয়ান অফ ফ্রেঞ্চ সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ, এবং ওনার যে প্রবাবিলিটি থিওরিতে ওনার যে কাজ, যার মধ্যে ইনভলভড আছে আন্ডারস্ট্যান্ডিং র্যান্ডম ফেনোমেনন, পার্টিকুলারলি গসিয়ান প্রসেস, এই কাজের জন্য কিন্তু ইনি অ্যাবেল প্রাইজ পেলেন। হি ইজ দ্য 27th রেসিপিয়েন্ট অ্যান্ড 5th ফ্রেঞ্চ রেসিপিয়েন্ট অফ অ্যাবেল প্রাইজ। ঠিক আছে, এবার আমরা অ্যাবেল প্রাইজ নিয়ে একটু ডিটেলে আলোচনা করে নিই। অ্যাবেল প্রাইজ, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ম্যাথমেটিক্স বলতে পারি, এটা এস্টাবলিশড হয়েছিল বাই নরওয়ের পার্লামেন্ট। নরওয়ের পার্লামেন্ট 2002 সালে এটা এস্টাবলিশড করেছিল অন দি অকেশন অফ দি 200th অ্যানিভার্সারি অফ নীল হেনরিক অ্যাবেল বার্থ, দ্য নরওয়ের ম্যাথমেটিশিয়ান ডাইরেক্টলি মডেলড আফটার দ্য নোবেল প্রাইজ। মানে নরওয়ের একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন যার নাম ছিল নীল হেনরিক অ্যাবেল, তার 200তম বার্থ অ্যানিভার্সারিতে এই অ্যাবেল প্রাইজের প্রতিষ্ঠা হয়। এটা দেওয়া হয় ম্যাথমেটিক্সের ফিল্ডে আউটস্ট্যান্ডিং সায়েন্টিফিক ওয়ার্কের জন্য অ্যাবেল প্রাইজ দেওয়া হয়। প্রথমবারের জন্য অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল 2003 সালে, এবং আজ অবধি একমাত্র ভারতীয় যিনি অ্যাবেল প্রাইজ পেয়েছেন, সেটা ভারতীয় ঠিক বলাটা ভুল হবে, ভারতীয় বংশোদ্ভূত বলা যেতে পারে। 2007-এ ইন্ডিয়ান আমেরিকান, মানে ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বর্তমানে তিনি আমেরিকার বাসিন্দা বা আমেরিকান সিটিজেন, তো তিনি ম্যাথমেটিশিয়ান শ্রীনিবাসা বর্ধন অ্যাবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু ডাইরেক্টলি কোনো ভারতীয় এখন অবধি কিন্তু অ্যাবেল প্রাইজ পাননি। Which Indian airline recently named Airline of the Year at 2024 Air Transport Awards held at Ekali, Greece? তাহলে প্রথমবারের জন্য কোন ইন্ডিয়ান এয়ারলাইনকে এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হলো অ্যাট 2024 এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড, যেটা কিনা গ্রিসে অনুষ্ঠিত হয়েছে। গ্রিসে অনুষ্ঠিত 2024 এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ডে এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কোন এয়ারলাইন পেলেন? সেটা হচ্ছে ভারতের ইন্ডিগো। ইন্ডিগো কিন্তু প্রথম ভারতীয় এয়ারলাইন হলো, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেটা তো অবশ্যই ফুলফিল করেছে, বাট ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন যে কিনা একটা ক্যালেন্ডার ইয়ারে, মানে টোটাল 2023-এ 100 মিলিয়ন প্যাসেঞ্জারকে ক্যারি করেছে। এবং আরেকটা রেকর্ড ইন্ডিগো তৈরি করেছে, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন যে কিনা একদিনে 2000 ফ্লাইটকে ফ্লাই করেছে, একদিনে 2000 ফ্লাইট। ঠিক আছে, তো এয়ারলাইন অফ দ্য ইয়ার ইন্ডিগো এয়ারলাইন অফ ইন্ডিয়া। নেক্সট, হু রিসেন্টলি নেমড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ পর্তুগাল? পর্তুগালের প্রাইম মিনিস্টার রিসেন্টলি কে হলেন? তো লুইস মন্টেনেগ্রো রিসেন্টলি কিন্তু পর্তুগালের প্রাইম মিনিস্টার হলেন। পর্তুগাল যেটা কিনা একটা ইউরোপিয়ান কান্ট্রি, পর্তুগালের অবস্থান আমি আর দেখাচ্ছি না আলাদা করে, তোমরা জানো। ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে লিসবন। গভর্নমেন্ট হচ্ছে পর্তুগালের ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। লেজিসলেচার অ্যাসেম্বলি অফ দ্য রিপাবলিক। প্রেসিডেন্ট আছেন বর্তমানে মার্সেলো রেবেলো দি সুজা। প্রধানমন্ত্রী এখনো অবধি অ্যান্টোনিও কোস্টা আছে, কিন্তু ইনি ইলেক্টেড হয়েছেন, ইনি কিছুদিন পরে দায়িত্বভার গ্রহণ করবেন, এবং ওখানকার কারেন্সি কিন্তু ইউরো পর্তুগালের। ঠিক আছে, চলো নেক্সট। রিসেন্টলি দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নেমড অ্যাস্টেরয়েড আফটার হুইচ ইন্ডিয়ান প্রফেসর? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সাধারণত বিভিন্ন যে গ্রহ নক্ষত্র নিহারিকা গ্রহপুঞ্জ এদের নামকরণ করে, তো এরা রিসেন্টলি কোন ভারতীয় প্রফেসরের নামে একটি অ্যাস্ট্রয়েড বা গ্রহাণুপুঞ্জের নামকরণ করেছে? তো তিনি হচ্ছেন প্রফেসর জয়ন্ত মূর্তি। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন রিসেন্টলি একটি অ্যাস্টেরয়েড, যার এমনি একটা টেকনিক্যাল নাম ছিল 2005 EX296, তার নাম দেওয়া হয়েছে জয়ন্ত মূর্তি নামে। এবং এটা দেওয়া হয়েছে কারণ জয়ন্ত মূর্তি, এনার যদি আমি একটু ডিটেলে বলি, প্রফেসর জয়ন্ত মূর্তি ইনি একজন রিটায়ার্ড অ্যাজ অ্যাক্টিং ডাইরেক্টর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন বেঙ্গালুরু কর্ণাটকায় 2021-এ ইনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, তার অ্যাক্টিং ডাইরেক্টর হিসেবে রিটায়ার করেছেন, এবং তারপরে উনি নাসার বিভিন্ন কাজের সাথে যুক্ত। রিসেন্ট ওনার কাজ যেটা ছিল যে নাসাতে নিউ হরাইজন সায়েন্স টিমের সাথে উনি যুক্ত ছিলেন, এবং সেখানে উনি
যে টিমটার কাজ ছিল অবজার্ভ আল্ট্রাভায়োলেট ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ইন দ্য ইউনিভার্স, এবং এই কাজের জন্যই কিন্তু ওনাকে ওনার নামে একটি অ্যাস্ট্রয়েডের নামকরণ করা হলো বাই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মেইনলি এটি একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এবং অ্যাস্ট্রোনমির ফিল্ডে অ্যাডভান্সিং করাই হচ্ছে এর প্রধান কাজ। হ্যাঁ, ফরমেশন 1919, হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সে অবস্থিত। বর্তমানে 85টা দেশের মেম্বার আছে এবং প্রেসিডেন্ট হচ্ছে ডেব্রা মেলয় এলমাগ্রিন অফ ইউএসএ। ঠিক আছে, এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন, এখান থেকে প্রশ্ন আসার চান্স নেই, জাস্ট ওয়ান লাইনার হিসেবে এটাই মনে রাখো। নেক্সট, ওয়ের ইজ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট 2024 অবজার্ভড? সাধারণত ফরেস্টের বিষয়, ফরেস্টের টাইপ, ফরেস্টের গুরুত্ব বিষয় মানুষকে সচেতন করার জন্য এই দিনটার অবজারভেন্স। প্রথমবার দিনটা 2013-তে অবজার্ভড হয়েছিল এবং 2024-এ এই দিনটির থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর আ বেটার ওয়ার্ল্ড। এটা হচ্ছে 2024-এর থিম। নেক্সট চলে আসছি, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন নেমড হুম as the chef de mission of the Indian contingent at 2024 প্যারিস অলিম্পিক। গতকাল আমরা পড়েছিলাম যে 2024-এর প্যারিস অলিম্পিকে ফ্ল্যাগ বিয়ারার হচ্ছেন শরদ কামাল। এবার আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ম্যারি কম। ম্যারি কমের পরিচয় আমার আলাদা করে দেওয়ার দরকার নেই। তো ম্যারি কমকে রিসেন্টলি আইওএ বা ইন্টারন্যাশনাল অলিম্পিক ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে শেফ দি মিশন করা হয়েছে। সেভ দি মিশন মানে হচ্ছে ভারতের যে কন্টিনজেন্ট 2024-এর প্যারিস অলিম্পিকে পার্টিসিপেট করতে চলেছে তাদের হেড হবেন ইনি, মানে এনার উপর সব দায়িত্ব থাকবে। ঠিক আছে, নেক্সট, when is ওয়ার্ল্ড ওয়াটার ডে 2024 অবজার্ভড? ওয়ার্ল্ড ওয়াটার ডে 2024 অবজার্ভড হয় প্রত্যেক বছর 22শে মার্চ, 22nd of March, to celebrate water, promote action to tackle the global water and sanitation crisis and focus on the significance of fresh water। এই জন্যই এই দিনটার অবজারভেন্স হয়। এই দিনটা প্রথমবার প্রপোজড হয়েছিল ইউনাইটেড নেশনের একটি কনফারেন্স হয়েছিল অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা রিও দি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। সেখানে প্রথম এই ইন্টারন্যাশনাল একটা জল দিবস সেলিব্রেট করার আইডিয়া প্রথম প্রপোজড হয়েছিল। পরবর্তীকালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 1992 সালেই, মানে ওই বছরই এই রিলেটেড একটি রেজলিউশন গ্রহণ করে এবং তার ঠিক পরের বছর থেকে মানে 1993 থেকে কিন্তু সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াটার ডে অবজারভেন্স শুরু হয়ে যায়। 2024 সালে এই দিনটির থিম হচ্ছে ওয়াটার ফর পিস, লেভারেজিং ওয়াটার ফর পিস। মানে আইদার ওয়াটার ফর পিসও বলতে পারো বা লেভারেজিং ওয়াটার ফর পিস এটাও থাকতে পারে। নেক্সট, when is ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 2024 অবজার্ভ? 23শে মার্চ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 2024 23শে মার্চ অবজার্ভ হয় এবং মেট্রোলজি ইজ রিলেটেড টু ওয়েদার, তোমরা জানো। তো টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়েদার, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট রিলেটেড ইস্যুস and about Earth's atmosphere and highlight individuals' role in protecting it। তাহলে মানুষকে ওয়েদারের বিষয়ে, ক্লাইমেটের বিষয়ে, পৃথিবীর অ্যাটমসফিয়ার নিয়ে সজাগ করা এবং এইটাকে রক্ষা করার জন্য মানুষের কতটা কন্ট্রিবিউশন দরকার সেই বিষয়ে সচেতন করাই হচ্ছে দিনটার অবজারভেন্সের প্রধান কারণ। 2024 সালে এই দিনটির থিম হচ্ছে at the front line of climate action। এটা হচ্ছে 2024 সালের এই দিনটির থিম। when is শহীদ দিবস আর মাটির ডে 2024 অবজার্ভ? শহীদ দিবস আমরা 23শে মার্চ, দিনটাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এই দিন আমাদের তিনজন রেভলিউশনারি ভারতবর্ষের তাদেরকে এক্সিকিউট করা হয়। তারা হলেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, এবং সেই কারণে এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে অবজার্ভ করে থাকি। ঠিক আছে, 23শে মার্চ। As per Hurun 2024 Global Rich List, who become the world's 10th richest man? হুরুন 2024 গ্লোবাল রিচ লিস্টের তরফ থেকে অনুযায়ী বর্তমানে বিশ্বের 10তম 10th
রিচেস্ট ম্যান কে? এবং এই প্রশ্নটা এই কারণেই করেছি কারণ তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার শ্রী মুকেশ আম্বানি। ওনার টোটাল নেট ওয়ার্থ হচ্ছে 115 বিলিয়ন ইউএস ডলার। এই লিস্টে প্রথম যিনি আছেন, মানে ইনি তো দশম, যিনি প্রথম তিনি হচ্ছেন ইলন মাস্ক। এনারও আমার মনে হয় কোনো সেকেন্ড ইন্ট্রোডাকশন দরকার নেই। এনার টোটাল সম্পত্তি যদি বলি তাহলে 231 বিলিয়ন ডলার। সেকেন্ড পজিশনে আছেন অ্যামাজনের জেফ বেজস, এনার টোটাল ওয়েলথ হচ্ছে 185 বিলিয়ন ডলার ইউএস ডলার। এবং থার্ড পজিশনে আছে বার্নার্ড আর্নল্ড, যিনি কিনা এলভিএমএইচ, মোয়েট হেনেসি, লুইস ভিটন। আমি জানি না লুইস ভিটন জিনিসটা কি, তবে আমি লুইস ভিটনের ব্যাগ হয় এটা দেখেছি, লাখ লাখ টাকার ব্যাগ, একটা ব্যাগের দাম লাখ, মানে লাখ মানে নট অনলি 1 লাখ, 20-25 লাখ টাকার ব্যাগ আমি শুনেছি হয়। তো সেই কোম্পানির যিনি সিইও, তো 175 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, আমি মানে এটা কি করে জানলাম, আমার জানা ছিল না। আমি দেখেছি অনেক সময় থাকে না, দেখো এখন তো ফেসবুকের যুগ, তো ফেসবুকে রিলস এর যুগ, এবং রিলস তোমাদের কাছে তো অটোমেটিক আসেই, এবং অবশ্যই যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তুমি যেটা দেখবে একবার যে ভিডিওটা, সেই রিলেটেড ভিডিওই তোমার সামনে আরো আসতে শুরু করবে। দিস ইজ অল অ্যাবাউট এআই। তো এইসব যে কোন হিরোইনের কাছে কত দামি ব্যাগ আছে, বা রিসেন্টলি এই রেসপেক্টেই যদি বলি যে মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্দ আম্বানির প্রি ওয়েডিং সেরেমনি ছিল, এবং সেটা নিয়ে তো তোমরা জানো যে কত রিলস হয়েছে, এবং সেখানে কোন পুরো বলিউড, শুধু বলিউডটা ছেড়ে দাও, বলিউড অনেক ছোট জিনিস, মানে মার্ক জুকারবার্গ, তারপরে তোমার সবাই, মানে বিশ্বের তাবড় তাবড় লোকজন এসেছিলেন। তো সেইখানে কে কে গিফট দিয়েছে এই ধরনের জিনিসও ছিল। তো এই সমস্ত দেখতে দেখতে লুইস ভিটন মানে মানে লাখ লাখ টাকার ব্যাগ বানায়, এটা আমি মানে এইখান থেকেই জেনেছি। ঠিক আছে, তো আরেকটা এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, রিসেন্টলি মুম্বাই ওভারটেক্স বেজিং টু বিকাম দ্য বিলিয়নিয়ার ক্যাপিটাল অফ এশিয়া। এশিয়ার মধ্যে আগে সব থেকে বেশি বিলিয়নিয়ার থাকতো বেজিং এ, চায়নার, কিন্তু বর্তমানে মুম্বাই কিন্তু বেজিং কে টেক্কা দিয়ে দিয়েছে। বর্তমানে মুম্বাইতে টোটাল 92 জন বিলিয়নিয়ার আছে, সেখানে বেজিং এ 91 জন বিলিয়নিয়ার আছে। ঠিক আছে, চলো এবার হু রিসেন্টলি বিকাম দি ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ এভারেডি ইন্ডাস্ট্রি। এভারেডি যারা ব্যাটারি বানায়, এবার আরো কিছু নিশ্চয়ই বানায়, আমি জানি না। তো এভারেডি ইন্ডাস্ট্রি তরফ থেকে রিসেন্টলি নীরজ চোপদা, দ্য গোল্ডেন বয় অফ ইন্ডিয়াকে কিন্তু রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ক্ষেত্রে অবশ্যই বারবার বলি আমি তোমাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার যিনি তিনি ইম্পর্টেন্ট হন, এবং অথবা যে ব্র্যান্ডকে তিনি এন্ডোর্স করছেন সেটা ইম্পর্টেন্ট হয়, দুটোর ক্ষেত্রেই মনে রাখবে। তো এক্ষেত্রে দুটোই ইম্পর্টেন্ট। এবং আজকে তোমাদের শেষ প্রশ্ন, হু রিসেন্টলি অ্যাপ্রুভস টু নেম চন্দ্রায়ন 3S ল্যান্ডিং সাইট, 3's ল্যান্ডিং সাইট অ্যাজ স্টেশন শিব শক্তি। তো এটা আমরা, তোমরা জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরফ থেকে চন্দ্রায়ন 3 যে মিশন, সেখানে ল্যান্ডার যে ল্যান্ড করেছিল, বিক্রম, যেখানে বিক্রম ল্যান্ডারের নাম ছিল বিক্রম, তো বিক্রম যেখানে ল্যান্ড করেছিল সেই জায়গাটার নাম প্রধানমন্ত্রী দিয়েছিলেন শিব শক্তি পয়েন্ট। তো কিন্তু এটা তো আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এটাকে ফাইনালি অ্যাপ্রুভাল দেওয়া হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফ থেকে। এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের যে ওয়ার্কিং গ্রুপ ফর প্ল্যানেটারি সিস্টেম নোমেনক্লেচার, তারা এই নামটাকে অ্যাপ্রুভ করলেন, এবং ইন্ডিয়ান ল্যান্ডিং সাইট অফ চন্দ্রায়ন 3 বিক্রম ল্যান্ডারের নাম দেওয়া হলো স্টেশিও শিবশক্তি। ঠিক আছে, এই শিবশক্তি নামটা ডেরাইভড হয়েছে ফ্রম মিথোলজিক্যাল ডেসক্রাইবিং শিবা, যেটা কিনা মাস্কিউলিন একটা ক্যারেক্টার, আর শক্তি যেটা মেনলি নেচারকে বলা হয়, সেটা ফেমিনিন এর নেচার। এর সাথে দুটো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, কমেন্ট করে তোমরা জানিও, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তো এখানে লাইভ কমেন্ট করতে পারছো না, তোমরা কমেন্ট করে জানিও। ন্যাশনাল স্পেস ডে, এটাও রিলেটেড টু চন্দ্রায়ন 3 মিশন, কবে অবজার্ভ করা হয়, অ্যান্ড চন্দ্রায়ন 2 যে সাইটটায় ক্র্যাশ করেছিল সেখানেও কিন্তু চাঁদের মাটিতে
যে সাইটটায় ক্র্যাশ করেছিল সেটারও একটি নাম কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দেওয়া হয়েছে, সেই ক্র্যাশ সাইটটার নামটাও তোমরা বলবে। তো এই দুটো তোমাদের হোমওয়ার্ক। এছাড়া তোমাদের কমেন্ট করে জানানোর আরেকটি প্রশ্ন হচ্ছে, হু রিসেন্টলি সিলেক্টেড ফর সরস্বতী সম্মান 2023? এই তিনটে প্রশ্নের উত্তর আমি কমেন্ট সেকশনে তোমাদের থেকে এক্সপেক্ট করব। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামীকাল সকাল 9টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ক্লাস যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, এবং নিজেদের বন্ধুদের মধ্যেও একটু বলো যে ভালো ক্লাস হয়। থ্যাংক ইউ।